অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস ক্লাসে। বাংলাদেশে অনেক শিক্ষকরা রয়েছেন, আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, তারা এই ফাইনাইট এবং এই নন ফাইনাইট ভার্বটা অনেক কনফিউশন করে তোলে এবং তারা আমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়ে থাকে। ইনশাল্লাহ আজকে ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো তাহলে এই কনফিউশন বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারা যেভাবে পড়ানোর চেষ্টা করে প্রথমে আমি সেই বিষয়টা উপস্থাপন করব এবং তারা কি কি বিষয়ে ভুল উপস্থাপন করে সেটা আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত শিক্ষার্থীরা, এইভাবে পড়ানোর চেষ্টা করে আমি তিনটা সেন্টেন্স লিখি আগে। I find him walking. I bought a broken car. He wants to buy a car. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমি এখানে তিনটি সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে I find him walking, I bought a broken car, I wants to buy a car. এই বিষয়টা দেওয়ার পর বোঝানোর পর আমি ফাইনাল এবং নন ফাইনাল বিষয়ে কথা বলবো, তাহলে ওভারঅল তোমাদের যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারা পড়ায় এইভাবে যে এইখানে ওয়াকিং এখানে একটা ভার্ব, এই ব্রোকেন এখানে একটা ভার্ব এবং টু বাই এখানে একটা ভার্ব। এবং আমি ইউটিউবে দেখছি তারা এইভাবে বলার চেষ্টা করছে যে আই ফাইন্ড হিম ওয়াকিং। এই সেন্টেন্স থেকে যদি আমরা ওয়াকিং ভার্বটাকে ভাব দেই তাহলে এই সেন্টেন্সের অর্থ দিচ্ছে, মানে এই ফাইন্ড ভার্বটা অর্থ দিচ্ছে। এবং আমি যদি এখান থেকে এই ব্রোকেন এই ভার্বটাকে বাদ দেই তাহলে এই বোথ আই বোথ এ কার, আমি একটি গাড়ি কিনেছিলাম, এই ভার্বটা অর্থ দিচ্ছে। এবং হি ওয়ান্টস টু বাই এ কার, এখানে এই টু বাইটাকে যদি আমি বাদ দিই তাহলে এই যে ওয়ান্টস দিয়ে যদি আমি শুধু সেন্টেন্সটাকে পড়ি, আমি যদি বলি হি ওয়ান্টস এ কার তাহলে একটা অর্থ দিচ্ছে। এবং তারা এটা বোঝানোর চেষ্টা করে যে সেন্টেন্সের যে ভার্বটা একটা ক্লিয়ার সেন্স অর্থ দিবে সেইটাই ফাইনাইট ভার্ব। কথাটা আবার ভালো মতো শোনেন। তারা বোঝানোর চেষ্টা করে যে সেন্টেন্সের যেই ভার্বটা ফাইনাইট অর্থ দিবে, একটা ক্লিয়ার সেন্স দিবে, সেইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু আমি এই কথার সাথে একমত হতে পারিনি। কেন একমত হতে পারিনি? আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি যদি এখান থেকে এই ওয়াকিংটাকে বাদ দিয়ে পড়ি তাহলে আই ফাইন্ড হিম এটা অর্থ দিচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে। আমি যদি এখানে এই ব্রোকেনটাকে বাদ দিয়ে পড়ি তাহলে অর্থ দিচ্ছে, এটাও ঠিক আছে। আমি যদি এখানে টু বাইটাকে বাদ দিয়ে পড়ি অর্থ দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি আরেকটি সেন্টেন্স আপনাদেরকে এখানে দেখাই, আমি এখানে লিখি, আমি যদি বলি যে I have read a book. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বোঝার চেষ্টা করো। এখানে I find অর্থ দিচ্ছে, মানে এখানে আছে তারা আছে ফাইনাইট ভার্ব। আমিও তাদের সাথে একমত। কিন্তু যখন আমরা এরকম কোন সেন্টেন্স দেখবো, দেখেন তো দুইটা সেন্টেন্সে অর্থ দিচ্ছে কিনা। মানে এই এখানে দুইটা ভার্ব আছে, একটা হ্যাভ ভার্ব আছে, একটা রিড ভার্ব আছে। তাহলে আমি যদি প্রথমে এই রিডটাকে মিশিয়ে দিই, দিয়ে আমি সেন্টেন্সটাকে পড়ার চেষ্টা করি, আমি যদি বলি আই হ্যাভ এ বুক, এই হ্যাভটা অর্থ দিচ্ছে কিনা? অবশ্যই হ্যাভ অর্থ দিচ্ছে, মানে আই হ্যাভ এ বুক মানে আমার কাছে একটা বই আছে। আচ্ছা, আমি যদি এই রিডটাকে দিয়ে দেই এবং হ্যাভটাকে যদি আমি কি করি মিশিয়ে দেই তাহলে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এটাও কিন্তু অর্থ দিচ্ছে। তাহলে তাদের কথা অনুসারে তাহলে দুইটাই কি ফাইনাইট ভার্ব? না, একটা সিম্পল সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। আচ্ছা, আমি তাহলে এখানে আবার লিখি আই হ্যাভ রিড এ বুক, তাহলে এখানে অর্থ দিচ্ছে। তারা বলে এটা যখন কোনো প্রিন্সিপাল ভার্বের সামনে কোনো অক্সিলারি ভার্ব চলে আসে তখন প্রিন্সিপাল ভার্বটা কি হয়ে যায়? ফাইনাইট ভার্ব হয়ে যায়। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন। আমি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখলে
ইনফরমেশন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি ফাইনাইট ভার্ব হয় এবং এইটাও যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব কখনো থাকতেই পারে না। সরি, একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। সেই অনুপাতে তাদের যে এই কথাটা, এটা একটা ভুল প্রমাণিত হলো, এইভাবে হবে না। তাহলে ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, এটা ভালোভাবে বুঝতে গেলে এই ক্লাসটা সম্পূর্ণভাবে করতে হবে। এই ভুলটা আমি তাদের পরে ধরিয়ে দেব ইনশাআল্লাহ। দেখেন আমরা ক্লাসটা করি। তাহলে আমরা যদি পৃথিবীতে সকল ভার্বের কথা চিন্তা করি, পৃথিবীতে সকল ভার্ব দুই ভাগে বিভক্ত, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে পৃথিবীতে সবথেকে কম সংখ্যক যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে কম সংখ্যাকে যদি আমরা চিনতে পারি, তাহলে নন ফাইনাইট বাদ দিয়ে বাকি পৃথিবীতে যত ভার্ব আছে সেগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্ব গুলোকে আমরা পরে শিখবো, আগে আমরা নন ফাইনাইট ভার্ব গুলোকে আমরা শিখি। আমরা যদি নন ফাইনাইট এই ভার্বটাকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে 3 প্রকার। এটা কি 3 প্রকার? সেই 3 প্রকার কি কি সেটা আমরা সকলে জানি। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এগুলো বাদ দিয়ে পৃথিবীতে যত ভার্ব রয়েছে সবগুলো আমাদের কি ফাইনাইট ভার্ব, আর এই ভার্বগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, ইনফিনিটিভ ভার্বটা কি? ইনফিনিটিভ সেই ভার্বকে বলা হয় পৃথিবীতে যে কোনো সেন্টেন্সে যে ভার্বের সামনে টু দেখতে পাবো, চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে নেবো সেটা ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, আমি যদি বলি এখানে টু ডু, আবার আমি যদি বলি টু ইট, এবং আমি যদি বলি টু গো, তাহলে ইনফিনিটিভ সেই ভার্বকে বলা হয় যেই ভার্বের টু প্লাস ভার্বের বেস ফর্ম। অনেক শিক্ষক এখানেও ভুল করে থাকেন, তারা ভার্বের V1 বলে। V1 এবং বেস ফর্ম কিন্তু এক না, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। আমি আবারও বলছি, ভার্বের V1 এবং বেস ফর্ম কিন্তু এক না। তাহলে ইনফিনিটিভ এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, নট V1 ফর্ম। বেস ফর্ম এবং V1 ফর্ম নিয়ে পরে একটি ক্লাস আপনাদের বিষয়টা ক্লিয়ার করব। তাহলে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, টু ডু, টু ইট, টু গো। কোন সেন্টেন্সে যদি আমরা টু ইট, টু গো, টু বিভিন্ন ভার্বের প্রথমে যদি টু দেখতে পাই, তাহলে কাল কিয়ামত পর্যন্ত এটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, জিরান্ডটা কি? জিরান্ড হচ্ছে এটা মূলত নাউন এবং ভার্বের কাজ করে থাকে। এটা হচ্ছে ভার্বের আইএনজি। ভার্বের আইএনজি ফর্মটাকে বন্ধুরা আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। তাহলে আমি টু ডু, এটাকে যখন জিরান্ড হবে তখন এটা হয়ে যাবে ডুইং। কি হয়ে যাবে? এটা ডুইং। টু ইট, এটা যখন জিরান্ড হয়ে যাবে তখন এটা হয়ে যাবে ইটিং। কি হবে? এটা ইটিং। টু গো, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, যখন আমাদের জিরান্ডে আমরা পড়বো তখন এটা আমাদের হয়ে যাবে গোয়িং। তো বন্ধুরা দেখতে পাচ্ছি জিরান্ড সেই ভার্বকে বলা হচ্ছে যে ভার্বের শেষে আইএনজি আছে। কি আছে? আইএনজি আছে। আর জিরান্ড কার অন্তর্ভুক্ত? জিরান্ড হচ্ছে নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটা বলতে পারি যে ভার্বের শেষে কি থাকবে? আইএনজি থাকবে, চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে নেব সেটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। সেটা আমাদের কি? নন ফাইনাইট ভার্ব। বন্ধুরা আমি আবারও বলছি, যেই ভার্বের শেষে পৃথিবীর যে কোনো সেন্টেন্সে যদি আমরা কোনো ভার্বের শেষে কি দেখতে পাই? আইএনজি দেখতে পাই, নিঃসন্দেহে সেটা হচ্ছে আমাদের কি? নন ফাইনাইট। কারণ জিরান হচ্ছে নন ফাইনাইটের অন্তর্ভুক্ত। আচ্ছা, পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা যায় বন্ধুরা। পার্টিসিপলকে কি করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা বন্ধুরা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান দেখতে একই রকম, কিন্তু দুইটার কাজ আলাদা।
প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান দেখতে একই, কিন্তু এদের কাজ আলাদা। এরপরের কোনো একটা ক্লাসে অবশ্যই জিরান এবং পার্টিসিপল চেনার নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিব খুব সহজভাবে। আজকে জিরান এবং পার্টিসিপল নিয়ে কোনো বিতর্কে আমরা যাব না। আজকে দেখব যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট ভার্ব। তাহলে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি? এটা হচ্ছে ভার্বের আইএনজি, এটাও কি ভার্বের আইএনজি। তাহলে পৃথিবীতে যে কোনো ভার্ব এর শেষে যদি আমাদের কি থাকে, আইএনজি থাকে, সেটা হয় জিরান্ড হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেটা আমাদের কথা না, কিন্তু সেটা ফাইনাইট অর নন ফাইনাইট এই বিষয়ে কথা। অবশ্যই সেটা কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা, আমি যদি এখানে ডুইং লিখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে ভার্বের কি আছে? আইএনজি আছে। সেটা হতে পারে পার্টিসিপল, সেটা হতে পারে জিরান, সেটা নিয়ে আজকের কিন্তু ক্লাস না। আজকের ক্লাস হচ্ছে যেটার শেষে কি থাকবে, যে ভার্বের শেষে আমাদের আইএনজি থাকবে, অবশ্যই সেই ভার্বটা আমাদের কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা বন্ধুরা, পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের V3। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের V3। আমরা যেটা জানি V1 V3 আর V2 V3, মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে আমাদের কি? নন ফাইনাইট ভার্ব। পৃথিবীর যে কোনো সেন্টেন্সে যে ভার্বে আমরা দেখব V3 দেওয়া আছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, চোখ বন্ধ করে সেটা আমাদের কি? নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে আমি যদি এখানে ডুটাকে V3 করি তাহলে ডান হয়ে যাবে। ইটটাকে যদি এখানে V3 কি করি তাহলে এখানে কি হয়ে যাবে? ইটেন হয়ে যাবে। গোটাকে যদি V3 করি কি হয়ে যাবে বন্ধুরা? এখানে গান হয়ে যাবে। আর পারফেক্ট পার্টিসিপল সেটাকে বলা হয়, এটা হচ্ছে ফর্মটা এরকম যে হ্যাভিং এর পর কি থাকবে? V3 থাকবে। তাহলে পৃথিবীর যে কোনো সেন্টেন্সে কাল কিয়ামত পর্যন্ত যদি আমরা দেখতে পাই যে হ্যাভিং প্লাস ভার্বের V3 রয়েছে, সেটাও নিঃসন্দেহে নন ফাইনাইট ভার্ব। কারণ এই ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল তার অন্তর্ভুক্ত, নন ফাইনাইট এর অন্তর্ভুক্ত বন্ধুরা। তাহলে আমরা যে বলি হ্যাভিং ডান, কোন সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং ডান এবং এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং কোশ্চেনে আসছে এটা ফাইনাইট আর নন ফাইনাইট। তাহলে বন্ধুরা আপনারাই বলুন উত্তর কি হবে? অবশ্যই সেটা নন ফাইনাইট হবে। কিন্তু এই যে বিষয়টা, এই যে বিষয়টা অনেক শিক্ষককে আমি দেখেছি, তারা ইউটিউবে অনেক বড় বড় শিক্ষক, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা একটু এখানে ভুল ইনফরমেশন দিয়ে থাকে। কেমন ভুল আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, তারা বলে এইভাবে যে ভার্বের V1 এবং ভার্বের V2 সেটা অলওয়েজ ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আমিও এই কথার সাথে একমত যে ভার্বের V1 ভার্বের V2 অলওয়েজ কি? ফাইনাইট ভার্ব। আমিও তাদের সাথে একমত। আচ্ছা, আমি এখানে লিখি যে রাইট, V2 হবে নট, তাই তো? আচ্ছা, এবং V3 এবং কি? V4। তাহলে যখন V3 হচ্ছে তাহলে আমাদের কি? রিটেন, আর V4 হচ্ছে আমাদের রাইটিং। আচ্ছা, তারা বলে এইভাবে, এই জায়গায় আমার একটু সন্দেহ, মানে তারা ভুল এই জায়গায় বলে। তারা বলে যে ভার্বের V3 এবং V4 যখন একা বসবে, ভালো মনোযোগ সহকারে শুনেন, যখন ভার্বের V3 এবং V4 কোন সেন্টেন্সে একা বসবে তখন এরা নন ফাইনাইট ভার্ব, তখন তারা কি? নন ফাইনাইট ভার্ব। কিন্তু এদের পূর্বে যদি কোনো অক্সিলারি ভার্ব আসে তখন সেটা কি হয়ে যায়? ফাইনাইট ভার্ব হয়ে যায়। এটাই ভুল, না, তারা কখনো ফাইনাইট ভার্ব হয়ে যায় না। আমি একটি বই দেখেছি, এটা আপনার হচ্ছে ফরেন রাইটারের বই, লেখকের নাম হচ্ছে A.S. হর্নবি। তিনি তার একটি বই রয়েছেন, বইটির নাম হচ্ছে এ গাইড টু প্যাটার্নস অ্যান্ড ইউজেস ইন ইংলিশ। এই বইয়ের 170 নম্বর পেজে তিনি এই বিষয়টাকে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন না, কোন সেন্টেন্সে V3 এবং V4 এর আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে এটা কি হবে না? কখনো ফাইনাইট হয়ে যাবে না। এটা আমি সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, শেষের দিকে আমি বিষয়টা বোঝাবো। তাহলে তারা বলার চেষ্টা করে কি? V3 এবং V4 যখন একা বসে তখন সেটা হয়ে যায় কি? নন ফাইনাইট ভার্ব, এবং এদের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব আসে তখন সেটা কি? ফাইনাইট ভার্ব হয়ে যায়। এই ভুল বিষয়টা তারা উপস্থাপন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যে যদি আমরা নন ফাইনাইট সিম্বলগুলো রয়েছে, এই সিম্বলগুলো যদি আমরা কি করতে পারি? মনে রাখতে পারি, তাহলে এটা কখনোই কি হবে না? ভুল হবে না। যদি আমরা নন ফাইনাইট ভার্বকে চিনতে পারি তাহলে
পৃথিবীর সকল নন ফাইনাইট বাদ দিয়ে পৃথিবীর সকল ভার্বগুলো কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে নন ফাইনাইট ভার্বগুলো কি কি? নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে এরকম: টু প্লাস ভি ভার্বের বেস ফর্ম, ভার্বের V3, ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের আইএনজি ফর্ম। বন্ধুরা, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাভিং ভার্বের V3 এবং কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের আইএনজি যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই, নিঃসন্দেহে সেটা হচ্ছে আমাদের কি? নন ফাইনাইট ভার্ব। বাদ বাকি যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা বন্ধুরা, আমি 3টি সেন্টেন্স লিখে আপনাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, আমি যদি বলি যে খুব সহজ একটা সেন্টেন্স, আই প্লে ফুটবল, খুব একটা ছোট এবং সহজ সেন্টেন্স দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি বলি আই অ্যাম প্লেইং ফুটবল, এবং আমি যদি বলি যে আই হ্যাভ প্লেড ফুটবল, এবং আমি যদি বলি যে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। তাহলে বন্ধুরা, তাহলে আমরা কি বললাম? যে কোনো সেন্টেন্স যদি এগুলো দেখতে পাই তাহলে সেটা নিঃসন্দেহে নন ফাইনাইট ভার্ব হবে, বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা বন্ধুরা, এখানে দেখেন তো, এই প্লে, আই প্লে ফুটবল, এটা কি টু? এর আগে কি টু আছে? না। এটা কি হ্যাভিং আছে? না। এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম? না। এটা কি ভার্বের আইএনজি? না। তাহলে আই প্লে ফুটবল এই সেন্টেন্সে আমাদের কি নাই? কোনো নন ফাইনাইট ভার্ব নাই, এবং এটা আমাদের হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি বন্ধুরা? খুব সহজে ফাইনাইট ভার্বটা হচ্ছে যে ভার্বকে দেখে টেন্স চেনা যাবে, যেই ভার্বকে দেখে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেই টেন্সটা চেনা যাবে, সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আমি আবারও বলি বন্ধুরা, যেই ভার্বকে দেখে আমরা কি করতে পারবো? সেন্টেন্সের টেন্স চিনতে পারবো, সেটা হচ্ছে আমাদের কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এখানে প্লে দেখে আমরা চিনতে পারছি এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্লে এখানে কি বলেন তো? ফাইনাইট ভার্ব। এগুলো তো একটাও এই সেন্টেন্সের মধ্যে নাই, মানে এই সেন্টেন্সে কোনো নন ফাইনাইট ভার্ব নাই। আচ্ছা বন্ধুরা, সেকেন্ড সেন্টেন্স আমরা দেখি, আই এম প্লেইং ফুটবল। আচ্ছা, আমি বলেছি ভার্বের আইএনজি যেখানে থাকবে সেটাই নন ফাইনাইট ভার্ব, তাহলে এখানে প্লেইং, তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। কেন? এই ভার্বের সাথে কি আছে? আমাদের আইএনজি আছে। আর এমটা এখানে হচ্ছে বন্ধুরা ফাইনাইট ভার্ব। এমটা কি এখানে? ফাইনাইট ভার্ব। হ্যাঁ বন্ধুরা, ওই যে বললাম ইউটিউবের কিছু কিছু শিক্ষক পড়াচ্ছে যে অক্সিলারি ভার্ব যখন কোনো আইএনজির সামনে চলে আসে বা ভি ফর্মের আগে চলে আসে তখন সেটা কি হয়ে যায়? নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। এটা টোটালি একটা রং কনসেপ্ট এবং ভুল একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে আসছে। বন্ধুরা দেখেন, তাহলে ভার্বের শেষে যেটা আইএনজি থাকবে সেই ভার্বটা আমাদের কি হবে? নন ফাইনাইট হবে। তার সামনে যতই কি আসুক, অক্সিলারি ভার্ব আসুক, সাহায্যকারী ভার্ব আসুক, সেটা কি হবে না? ফাইনাইট ভার্বে কখনো পরিণত হবে না। আচ্ছা, তাহলে এখানে এই এমটাই হচ্ছে আমাদের কি? সাহায্যকারী ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসাবে এখানে গণ্য হবে। অনেক শিক্ষকরা এইভাবে বলে থাকেন যে এখানে দুইটা মিলে, এখানে এই যে অক্সিলারি এবং কি এই যে প্রিন্সিপাল মিলে হচ্ছে ভার্বাল ফ্রেজ, মানে দুইটাই ফাইনাইট ভার্ব। কিন্তু না, ক্লাস শেষে বুঝতে পারবেন যে এটা আসলে ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। ক্লাসটার জন্য সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। তাহলে আমি এখানে দেখি, তাহলে আমি কি বললাম যে ভার্বের V3 যেখানে থাকবে সেটা নন ফাইনাইট। তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে প্লেড, এটা V3, নিঃসন্দেহে বন্ধুরা এটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। সরি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কোথায়? অবশ্যই একটা সেন্টেন্সে কি থাকতে হবে? একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের, হ্যাঁ, এবং ভার্বের V3টা অলওয়েজ, ভার্বের V3 অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। আচ্ছা বন্ধুরা, এই নিচের 4 নম্বর সেন্টেন্সটা দেখি। এটা হচ্ছে আমাদের ভার্বের আইএনজি। আর আমরা জানি ভার্বের আইএনজি মানে কি?
নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা তাহলে এটা আমাদের কি V3, বিন, এটা হচ্ছে আমাদের V3। বন্ধুরা একটা সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব, অসংখ্য কি নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে আমরা দেখতেছি, তাহলে দুইটা নন ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি। তাহলে নিঃসন্দেহে এটা আমাদের কি ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা শুধু আমরা অর্থ বিবেচনা করে যে শুধু ফাইনাইট ভার্ব চিনবো, এটা ভুল কনসেপ্ট। আমি প্রথমেই বলেছিলাম যে আই ফাইন্ড হিম ওয়াকিং, যদি এখানে ফাইন থেকে বাদ দেই, আসলে এটা অর্থ দিচ্ছে না, তাহলে যে আমরা কি বলতে পারি সেটাকে ফাইনাইট ভার্ব বলতে পারি। এই ভুল কনসেপ্ট থেকে আমাদের কি বের হয়ে আসতে হবে। আমাদের এতটুকু মনে রাখতে হবে যে ভার্বকে দেখে সরাসরি টেন্স চেনা যায়, এবং যেই ভার্বের উপর কি সেন্টেন্সের সাবজেক্টের কি থাকে, কর্তৃত্ব থাকে, প্রভাব থাকে। আচ্ছা আমি যদি এখানে হি দিয়ে দিই বন্ধুরা, তাহলে এখানে প্লে কি হবে না, এখানে কি হয়ে যাবে, প্লেস হয়ে যাবে। তাহলে আমরা এটাও সংজ্ঞাতে অ্যাড করতে পারি যে যেই ভার্বকে দেখে টেন্স চেনা যায়, যেই ভার্বের উপর সাবজেক্টের কর্তৃত্ব থাকে। দেখেন এখানে আই ছিল, এখানে প্লে ছিল, এখানে হি, এখানে প্লেস, মানে এই সাবজেক্টের প্রভাব আছে এই ভার্বের উপর, এবং কি সাবজেক্টের প্রভাবের কারণে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। শুধু মিনিং দিয়ে ফাইনাইট ভার্ব খোঁজাটা একটা বোকামি হবে বলে আমি মনে করি। আচ্ছা যদি মিনিং দিয়ে, আচ্ছা আমি যদি বলি এখানে এম কোন টেন্স, আমি বলি আই এম প্লেইং ফুটবল, তাহলে এখানে এমটা ফাইনাইট ভার্ব কেন? কারণ এই এমটাকে দেখেই আমরা সেন্টেন্সের টেন্সটা চিনতে পারতেছি। দেখেন তাহলে এখানে কি আছে, এম, এম যদি আমরা বাদ দিয়ে দিই, আই প্লেইং ফুটবল, সেন্টেন্সটাই ভুল। তাহলে এখানে অর্থ প্লাস টেন্স চিনার যে বিষয়টা সেটা দিচ্ছে কি এম। তাহলে অবশ্যই বন্ধুরা এম এখানে হচ্ছে কি ফাইনাইট ভার্ব। অনেক শিক্ষকরা বলে থাকেন যে দুইটা মিলেই ফাইনাইট ভার্ব, না, এটা এস হর্নবি একজন লেখক, তার একটা বই রয়েছে এ গাইড টু প্যাটার্ন অ্যান্ড ইউজেস ইন ইংলিশ, সেই বইয়ের 170 নম্বর পেজে তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন, এবং বাংলাদেশের অনেক লেখকের বই আছে যে বিষয়টা আমাদেরকে ভুল দিয়ে আসছে। তাহলে আমরা বন্ধুরা এতটুকু দেখে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে কখনোই ভার্বের V3 এবং V4 এর আগে যদি অক্সিলারি ভার্ব বসে, কখনোই সেটা কি হয়ে যায় না, ফাইনাইট ভার্ব হয়ে যায় না। অক্সিলারি ভার্বটা ফাইনাইট হয়ে যায়, আর যেটা নন ফাইনাইট ভার্ব সেটা নন ফাইনাইট ভার্বে থাকে। বন্ধুরা এই বিষয়টা মনে রাখবেন যে পৃথিবীতে যত নন ফাইনাইট ভার্ব আছে সেগুলো হচ্ছে আনচেঞ্জেবল, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা আমি যদি এখানে ওয়াজ দেই, এটা কি পরিবর্তন হচ্ছে? এটা প্লেইং এ থাকবে। এখানে যদি আমি ওয়্যার দেই পাস্ট টেন্সে, টেন্স অনুসারে, তাহলে এটা কি পরিবর্তন হবে? হবে না। আচ্ছা এখানে হ্যাভ দেওয়ার পর যদি এখানে প্লেডও হয়, তাহলে V3 কিসের ফর্ম? V3 হচ্ছে নন ফাইনাইটের ফর্ম, তাহলে অবশ্যই সেটা নন ফাইনাইট ভার্ব হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা এখন আমি দেখাবো যে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব মিলে যে ফাইনাইট ভার্ব হয়ে যায়, এই কথার সম্পূর্ণ ভুল। একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা আমি যদি তাদের কথা ধরে নিই যে অক্সিলারি কোনো ভার্বের সামনে আসলে সেটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমরা কি করব এই বিষয়ে আমরা একটু দেখি। আমি যদি বলি এভাবে, দ্য গার্ল who is singing a song is my sister. বন্ধুরা এই সেন্টেন্সটা থেকে আপনাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তখন যা বলছিলাম। দেখেন তো, the girl who is singing a song is my sister, the girl is my sister, এটা আমাদের কি প্রিন্সিপাল ক্লজ, আর এটা আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করি, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যখন আমরা কি করব, সিম্পলে রূপান্তর করব, তখন কি করতে হয়, তখন ক্লোজটাকে কি করতে হয়, ফ্রেজ বানাতে হয়। ক্লোজটাকে কি করতে হয়, ফ্রেজ বানাতে হয় বন্ধুরা। তাহলে হু ইজ সিঙ্গিং এ সং, এটা হচ্ছে আমাদের একটা ক্লোজ। আর আমরা ক্লোজ বলতে আমরা কি বুঝি, যেখানে একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। তাহলে হু এখানে আমাদের সাবজেক্ট,
এবং তাদের ওই কনসেপ্ট অনুসারে যদি এটা সম্পূর্ণ কি হয়, কি হয়, ফাইনাইট ভার্ব হয়। কি হয় এটা, তাদের তাদের কনসেপ্ট যেটা কি হয়, ফাইনাইট ভার্ব যদি হয়, তাহলে আমরা কিভাবে এটা পরিবর্তন করবো সেটাকে দেখি। আচ্ছা, তাহলে আমাদের ক্লোজটাকে কি করতে হবে, ফ্রেজ করতে হবে। তা ফ্রেজ করতে গেলে কি করতে হয়, আমাদের সাবজেক্টটাকে আমাদের তুলে দিতে হবে এবং ফাইনাইট ভার্বটাকে তুলে দিয়ে আমাদের কি করতে হবে, ফ্রেজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল করি। তাহলে আমি দা গার্ল লিখি, দা গার্ল, আমি কিন্তু সিম্পল করতেছি, তাহলে হুটাকে আমি মিশাই দিব এবং তাদের ভাষ্য মতে বলছে যে অক্সিলারি ভার্ব সহ এটা কি ফ্রেজাল ভার্ব এবং এটা আছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি করলাম, ক্লোজটাকে ফ্রেজ করার সময় কি করলাম, ফাইনাইট ভার্বটাকে আমি তুলে দিলাম। আমাদের আছে কি, এ সং ইজ মাই সিস্টার। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলেন যে এটা কোনো অর্থ দিচ্ছে, এটা কি কমপ্লেক্স থেকে সিম্পল হয়েছে? দ্য গার্ল এ সং ইজ মাই সিস্টার, দ্য গার্ল এ সং, ওই মেয়েটা গান, সে আমার কি বোন, এটা কোনো অর্থ দিচ্ছে? অর্থ দিচ্ছে না। তাহলে বন্ধুরা নিঃসন্দেহে এখানে আমাদের কি হয়েছে, একটা ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্বের একটা এখানে মিসিং আছে। তাদের অর্থ অনুসারে বড় বড় ইউটিউবে যে শিক্ষকরা রয়েছেন তাদের মত অনুসারে আমি বলছি, যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব যদি কি হয় পাশাপাশি বসার কারণে দুইটাই ফাইনাইট হয়ে যায়, তাহলে এটা অর্থ কেন দিচ্ছে না, এটা তো আমরা ফ্রেজ করতে পারিনি। ফ্রেজ তখনই করব যখনই সাবজেক্ট উঠে যাবে এবং কি ফাইনাইট ভার্বটা উঠে যাবে। তাহলে এটা যেহেতু ভুল অর্থ দিচ্ছে, তাহলে তাদের ওই কথাটা সম্পূর্ণ ভুল, এটা দ্বারা প্রমাণিত হলো। আচ্ছা বন্ধুরা, আমি যদি আবার লিখি এটাকে, হু ইজ সিঙ্গিং। আচ্ছা, তাহলে আমি কি বলেছি, আমার ক্লাস দেখে আপনারা কি শিখেছেন? আমার ক্লাস দেখে শিখলেন যে এটা অবশ্যই কি ফাইনাইট ভার্ব, এটা ভার্বের আইএনজি মানে নন ফাইনাইট ভার্ব, ভার্বের আইএনজি মানে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে আমরা যদি আমার কনসেপ্টটাকে ধরে এটাকে সিম্পলে কি করি, রূপান্তর করি, তাহলে দেখেন অর্থ দিচ্ছে কিনা। তাহলে এটা সাবজেক্ট, এটাকে আমরা কি বাদ দিব, কেন? ক্লোজটাকে কি করতে হয়, ফ্রেজ করতে হয়। ফ্রেজ করতে গেলে কি করতে হয়, ফ্রেজের মধ্যে সাবজেক্টকে বাদ দিতে হয় এবং কি করতে হয়, ফাইনাইট ভার্বকে বাদ দিতে হয়। আচ্ছা, আমার কথা অনুসারে এটা কিন্তু দুইটাই কিন্তু ফাইনাইট ভার্ব না, শুধু একটাই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, ইজটা এখানে ফাইনাইট ভার্ব। তাহলে আমি সেন্টেন্সটা বন্ধুরা আবারও লিখি, দ্য গার্ল সিঙ্গিং এ সং ইজ মাই সিস্টার। আচ্ছা বন্ধুরা, দেখেন তো এটা অর্থ দিচ্ছে কিনা। নিঃসন্দেহে এটা একটা অর্থ দিচ্ছে, দ্য গার্ল সিঙ্গিং এ সং ইজ মাই সিস্টার। মেয়েটা গান গাচ্ছে, যে মেয়েটা কি গান গাচ্ছে সেটা হচ্ছে আমার কি বোন হয়। তাহলে সিঙ্গিং এ সং, এই যে এটা হচ্ছে আমাদের একটা কি ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লোজ না। যদি আমরা এই সিঙ্গিংটাকে বাদ দেই তাহলে কিন্তু কোনো অর্থ নিচ্ছে না। তাহলে এটা দ্বারা আবারও প্রমাণিত হলো সিঙ্গিংটা এখানে কি পার্টিসিপলের কাজ করছে। তাহলে আর এই সিঙ্গিংটা এখানে অলওয়েজ কি এখানে ভার্ব। বন্ধুরা, আজকের ক্লাসটা আশা করি বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষক রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এবং বাংলাদেশের অনেক লেখকের বইয়ে এটা আমাদেরকে ভুল শেখানো হয়। আসলে বাইরে যারা ফরেন রাইটার রয়েছে তাদের বই দেখলে বিপরীত একটা আমাদের সাংঘর্ষিক একটা চিন্তা আমাদের কাছে দাঁড়িয়ে যায়। তাহলে যেহেতু ইংরেজি তাদের ভাষা, তাহলে অবশ্যই আমাদেরকে তাদের বিষয়টাকে বেশি প্রাধান্য দিতে অবশ্যই হবে। তাহলে বন্ধু, আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করলাম যে কোনো সেন্টেন্সে যদি আমরা নন ফাইনাইট ভার্বগুলোকে কি করতে পারি, সহজে আইডেন্টিফাই করতে পারি, তাহলে ফাইনাইট ভার্ব এমনি বের হয়ে আসবে। কিন্তু এটা আজকের ক্লাসটাই এটা যে কখনো ভার্বের V3 এবং ভার্বের V4 এটার আগে যদি কখনো অক্সিলারি ভার্ব চলে আসে, তাহলে সেই ভার্বাল ফ্রেজটা যে ফাইনাইট হয়ে যায়, এটা ভুল একটা কনসেপ্ট। আজকের ক্লাসটা দ্বারা আমি সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। তাহলে অক্সিলারি ভার্বটাই কি হবে বলেন তো, ফাইনাইট, এবং আইএনজি ফর্ম, V3 ফর্ম, টু ভার্বের ফর্ম হলো নন ফাইনাইট হবে। এটাই সঠিক। ইনশাআল্লাহ এরকম ভালো ভালো ক্লাস পেতে আমাদের সাথে আপনারা থাকবেন, এবং অবশ্যই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানানোর চেষ্টা করবেন। আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। যতটুকু আমি পড়াশোনা করেছি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকে আমার একটু গলায় সমস্যা, তাই ভোকালটা একটু খুব খারাপ দেখা যাচ্ছে। তো মানে ক্লাসটা কেমন হয়েছে আমি জানি না, কিন্তু এই খারাপ গলা নিয়ে মানে খারাপ ভোকাল নিয়ে আমি চেষ্টা করলাম আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর, যে নন ফাইনাইট ভার্বগুলো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ফাইনাইট ভার্ব এমনি বের হয়ে আসবে। কিন্তু দুইটো ভার্ব একসঙ্গে ভার্ব অফ ফ্রেজ কখনো কি হয় না, ফাইনাইট হয় না। অবশ্যই একটা ফাইনাইট এবং অবশ্যই কি একটা নন ফাইনাইট হবে। ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো পেতে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের তৃতীয় ব্যাচের পলিটেকনিক তৃতীয় ব্যাচের ভর্তি উদ্বোধনী ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। এখনো শিক্ষার্থী বন্ধুরা যারা, আজকে তোমাদের 10 তারিখে রেজাল্ট হবে এবং যাদের মনে হচ্ছে রেজাল্ট অনেক ভালো হয়েছে বা ভালো হবে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।